যে শুধু চন্দ্রবোড়া না, সে কমছে, এটা কেন হচ্ছে তার কারণ কোথাও না কোথাও আমরা মানুষ দায়ী। 1 ml একটা মানুষের মৃত্যু ঘটে যায় এবং এটাকে সাইলেন্ট কিলার বলা হয়, যে তার জন্য রক্তটা ছানা কাটার মতন চাপা চাপা হয়ে যায়। তো মধ্যে যদি আমরা হসপিটালে পৌঁছাতে পারি 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, এভাবে প্রথম 100 মিনিট মধ্যে, তো ওটা একদম গোল্ডেন পিরিয়ড থাকে। সাপ থেকে মানুষের আতঙ্ক, মানুষের ভয়। চন্দ্রবোড়া সাপ আজকে মানুষের কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। চন্দ্রবোড়া সাপ কামড়ালে আপনার কি করণীয়? চন্দ্রবোড়া সাপকে আমরা কেন মারবো না, বা যে কোনো সাপকে আমরা কেন মারবো না? সাপের বাইট করার পরে আপনি সবার আগে কি করবেন? এখন চন্দ্রবোড়া সাপ কেন বাড়ছে? চন্দ্রবোড়া সাপ ডিম থেকে বাচ্চা দেয় না সরাসরি বাচ্চা দেয়? কোন কোন সাপ বিষাক্ত? পশ্চিমবঙ্গে কোন কোন সাপ সব থেকে বেশি দেখা যায়? এই রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে কিন্তু বোলপুর নিউজের সাথে এই ভিডিওটাতে আমি আছি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদের কাছে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। নমস্কার, আমি সোমনাথ। বিগত 5 বছর ধরে পরিবেশ বন্ধু হিসেবে কাজ করে চলেছি বন্য প্রাণ রক্ষা এবং পরিবেশ নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে চন্দ্রবোড়া সাপ বা যে কোনো সাপ নিয়ে মানুষের আতঙ্ক কিন্তু চরমে পৌঁছে গেছে, এবং সেই আতঙ্ক এবং সেই ভয় দূর করার জন্যই বোলপুর নিউজের পক্ষ থেকে আমার কাছে বেশ কিছু প্রশ্ন এসেছে, এবং আমি চেষ্টা করছি যে আপনাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দেওয়ার, তাহলে আপনাদের মন থেকে এই ভয়টা দূর হবে। তাই আমরা এই বোলপুর নিউজের এই প্রশ্নগুলো নিয়ে নেব এবং এর উত্তর দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের যে চারিপাশে মানুষজন আছে তাদের কাছে একটু শেয়ার করার অনুরোধ রাখলাম। তাহলে এই যে চন্দ্রবোড়া সাপ বা যে কোনো সাপ যে ভুল ভ্রান্তি কুসংস্কার ছড়িয়ে রয়েছে সেইগুলো দূর হবে। চলুন শুরু করা যাক। বোলপুর নিউজের প্রথম প্রশ্ন, বোলপুর মহকুমায় 4 জনের সাপে কামড়ে মৃত্যু, আসল ঘটনাটা কি? দেখুন, যে কোনো মৃত্যু সেটা যেভাবে হোক সেটা আমাদের কাছে মর্মাহত বেদনা দেয়। এই বোলপুর মহকুমায় যে 4টে সাপে কামড়ে মৃত্যু ঘটেছে তার মধ্যে একটি বাচ্চা মেয়েও মৃত্যু ঘটেছে, এবং সেই বাচ্চা মেয়েটির যে মৃত্যুর ঘটনা সেটা আমি জানতাম এবং সেটাতে আমরা চেষ্টাও করেছিলাম তাকে আপ্রাণভাবে বাঁচানো। সেটা ঘটেছিল সাহেবডাঙ্গা গ্রামের একটি ক্লাস 7 কি 8-এ পড়া মেয়ে। সে মা বাবার সাথে চাষ করতে যাচ্ছিল এবং সেখানে পাইপের পাশে হয়তো একটি চন্দ্রবোড়া সাপ ছিল, তার পায়ে বাইট করে। তো প্রথমেই বলি যে কোনো মৃত্যুর আসল ঘটনা সেটা সঠিকভাবে বলা যাবে না, কিন্তু কিছু কিছু ফ্যাক্টের উপর নির্ভর করে, যেটা আমাদেরকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। প্রথম হচ্ছে যে এই 4 জন স্নেক বাইটের কতক্ষণ পরে বা কতক্ষণের মধ্যে হসপিটালে গেছে, যেটা সঠিক সময় সেটা হচ্ছে গোল্ডেন আওয়ার্স বা 100 মিনিট। আপনাকে বা যে কাউকে সাপে কামড়ানোর যে প্রথম 100 মিনিট, তার মধ্যে যদি আমরা হসপিটালে পৌঁছাতে পারি 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, এভাবে প্রথম 100 মিনিট মধ্যে, তো ওটা একদম গোল্ডেন পিরিয়ড থাকে। এবং সেই 100 মিনিটে পৌঁছানোর পরে কত দ্রুত তার বডিতে অ্যান্টিভেনাম দেওয়া হয়েছে, এভিএস দেওয়া হয়েছে, অ্যান্টিভেনাম সেরাম যেটাকে বলা হয়, সেটা দেওয়া হয়েছে 10 ভায়েল থেকে 80 ভায়েল পর্যন্ত অ্যান্টিভেনাম দেওয়ার রেকর্ড কিন্তু আছে। 10 ভায়েল অ্যান্টিভেনাম দিলেই কাজ হয়, কিন্তু যদি সেখানে দেখা যায় রুগী রিকভারি করছে না, রুগী রেসপন্স করছে না, তো এই অ্যান্টিভেনামের পরিমাণ বাড়াতে হয়। এবং শুধু অ্যান্টিভেনাম দিলে হয় না, এর সাথে ডিপেন্ড করছে যে নিউরোটক্সিক বা হেমোটক্সিক কোন ধরনের বিষ ঘাত হয়েছে সেই শরীরে, সেই অনুযায়ী কিন্তু আরো সাপোর্ট দিতে হয়। কারণ এতে আমাদের যদি দেখা যায় যে সাপে কামড়েছে হেমোটক্সিক বিষ, তাহলে আমাদের যে রক্ত কণিকা থাকে সেগুলোকে জমাট বাঁধা ক্ষমতা ভেঙে দেয় এবং তার জন্য রক্তটা ছানা কাটার মতন চাপা চাপা হয়ে যায়। তো কিডনি এফেক্ট করে, কিডনিতে গিয়ে সেই রক্তগুলো জমাট বাঁধে, তো তার জন্য তার ডায়ালিসিস দরকার হয়, কিডনির ট্রিটমেন্ট দরকার হয়, আরো সাপোর্টিং ট্রিটমেন্ট কিন্তু দরকার হয় নিউরোটক্সিক যদি ভেনাম অ্যাটাক হয়। তো এই ধরনের দুটো ফ্যাক্ট। এরপরে হচ্ছে যাদেরকে বাইট করেছে তাদের বডির রেজিস্ট্যান্ট ক্ষমতা কেমন, সেই ব্যক্তিরা কি ধরনের রেজিস্ট্যান্ট ক্ষমতা। এবার মুশকিলটা হচ্ছে যে আমরা সাপে কামড়ের 4 জনের মৃত্যুর ঘটনাটা কিন্তু জানি, কিন্তু দেখবেন খবর নিয়ে যে সাপে কামড়ানোর কতজন বেঁচে ফিরে গেছে, সেই সংখ্যাটা যখন আপনারা হিসাব করবেন বোলপুর মহকুমার মধ্যে, তখন দেখবেন জিনিসটা খুবই একটা পজিটিভ জায়গা, যে কতজন, সেই সংখ্যাটা বের করতে হবে যে কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং তার মধ্যে থেকে কতজন মারা গেছে। তো দুঃখজনক ঘটনা, কিন্তু আমাদেরকে এইটাই একমাত্র উপায় যে আমাদেরকে ডাক্তার বা চিকিৎসার সাহায্য নিতে হবে, প্যানিক হলে চলবে না কোনোভাবে। এটা নিয়ে
ক্ষোভ বা কিছু রাখলে চলবে না, আমাদেরকে সাবধান হতে হবে আরো, যাতে আমরা স্নেক বাইটটাই না হয়। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন যেটা, যে অ্যান্টিভেনাম ঠিক মতন কাজ না করার উপায় কি? দ্বিতীয় প্রশ্ন যেটা, যে অ্যান্টিভেনাম ঠিক মতন কাজ না করার কারণ কি? প্রথমত বলবো যে এই অ্যান্টিভেনাম ঠিক মতন কাজ করছে না, এটা আপনি কি করে জানলেন, বা এটা আমরা ক্লেম করতে পারি না। তার জন্য ডাক্তাররা আছেন, আমাদেরকে দেখতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গের যে সাপ বা যাদের বিষের বৈচিত্র্য সেটা কিন্তু রয়েছে, আর অ্যান্টিভেনাম তৈরি হয় ইন্ডিয়ার সাউথে বা তামিলনাড়ুতে। তো সেই জন্য তামিলনাড়ুর যে লোকাল স্নেক আছে বা সেই যে লোকাল জিওগ্রাফিক্যাল যে স্নেক, সেইগুলোর ওপর বেস করেই কিন্তু সেই অ্যান্টিভেনাম তৈরি করা হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গ শুধু না, প্রত্যেক জেলা অনুযায়ী সাপের কিন্তু বিষের তারতম্য লক্ষ্য করা গেছে। এটা পুরোটাই ডিপেন্ড করে বায়োলজিক্যাল বৈশিষ্ট্যের উপরে, বা তার বায়োডাইভার্সিটি, কোন সাপের কোন বায়োডাইভার্সিটিটা বড় হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। তো এটা একটা বিরাট বড় ফ্যাক্ট। কিন্তু অ্যান্টিভেনাম কাজ করছে না আমরা বলতে পারি না, কারণ মানুষ এই অ্যান্টিভেনামেই সুস্থ হচ্ছে, এই অ্যান্টিভেনাম দিয়েই মানুষ বাড়ি ফিরছেন সুস্থ হয়ে। সেই রেকর্ডটা আমাদের কাছে থাকে না, সেই রেকর্ডটা আমরা দেখি না। তাই কিন্তু আমাদের মনে একটা আতঙ্ক যে সাপের অ্যান্টিভেনামেও কাজ হচ্ছে না, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। সাপের অ্যান্টিভেনামে বডিতে কাজ হয়, কারো 10 ভায়ালে কাজ হয়, কারো 30 ভায়ালে কাজ হয়, কারো 50 ভায়ালে কাজ হয়, কারো 60 ভায়ালে কাজ হয়, কিন্তু কাজ হয়। কোন কোন সাপের বীজ দিয়ে অ্যান্টিভেনাম তৈরি করা হয়? এই প্রশ্নটা সত্যিই খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কারণ দেখুন, জানতে হবে আমাদের 450-রও বেশি প্রজাতি সাপ আছে সারা পৃথিবীতে। এই সাপের মধ্যে কিন্তু মাত্র 4 থেকে 5 ধরনের সাপ যেটা ভারতীয়, সেই সাপ কিন্তু বিষধর, যার মধ্যে প্রথমেই পড়ে কোবরা, আমরা সবাই জানি। হ্যাঁ, তারপর হচ্ছে স্পেকটিক্যাল কোবরা, যেটা কোবরার মধ্যেই পড়ে। এরপর হচ্ছে আমরা যেটা চন্দ্রবোরা বা রাসেল ভাইপার, ভাইপার জাতীয় স্নেক। তারপর হচ্ছে ক্রেত, ব্যান্ডেড ক্রেত থাকে, ঠিক আছে, কমন ক্রেত থাকে। এই সাপগুলো কিন্তু মারাত্মক বিষধর। আর একটা সাপ বিষধর, সেটা হচ্ছে যে, সরি এটা কাট করতে হবে একটা। তো এই 3 ধরনের সাপ কিন্তু সব থেকে বেশি দেখা যায় এবং সব থেকে ভয়ঙ্কর বিষধর, আর এদের বীজ দিয়েই কিন্তু অ্যান্টিভেনামটা তৈরি করা হয়। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলবো, যে একটা জিনিস জেনে রাখবেন, যে অ্যান্টিভেনাম কোনো সাপের আলাদা করে কিন্তু তৈরি করা হয় না, যেটাকে মিশ্র অ্যান্টিভেনাম বলা হয়। হ্যাঁ, যেটা পলিভেনাম, যেটাকে বলে পলি অ্যান্টিভেনাম। কারণ এই সমস্ত সাপের যে বিষের ক্যাটাগরি, সেটাকে ইনজেক্ট করা হয় এবং সেই ঘোড়াতে ইনজেক্ট করার পরে সেখান থেকে তার যে অ্যান্টিভেনাম তৈরি করা হয় ঘোড়ার বডিতে, সেই অ্যান্টিভেনাম থেকেই কিন্তু মানুষের জন্য অ্যান্টিভেনাম তৈরি করা বা অ্যান্টিডোট তৈরি করা। তো একটা জিনিস মাথায় রাখবেন, যে সাপ চেনার দরকার নেই। আমরা কিন্তু ভাবতে লাগি যে কি সাপ কামড়েছে, আপনাকে সাপে কামড়েছে, আপনি হসপিটালে যাবেন, এটা মাথার মধ্যে ভরে নিন। সেই জায়গাটা ধোয়ার দরকার নেই, সেই জায়গাটা সাবান দিয়ে দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট যত দ্রুত পারবেন হসপিটালে যাবেন, বাকি কাজ আমাদের চিকিৎসকরা করবে। এখানে একটা ভূমিকা চিকিৎসকদের থেকে যায়, এখানে একটা ভূমিকা চিকিৎসকদের থেকে যায়, যে আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে তারাও বিষয়টা যতটা গুরুত্ব দিয়ে দেখবে, তারাও বিষয়টা যত প্রপারলি দেখবে, আমাদের কিন্তু এখানে কিওরটাও ডিপেন্ড করে। প্রতিটি রাজ্যে, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রতিটি রাজ্যে অ্যান্টিভেনাম প্রোডাকশন সেন্টার কেন প্রয়োজন? এর উত্তরটা আমি একটু আগে অল্প করে দিয়েছি, যে সাপের কিন্তু বিষের তারতম্য দেখা যাচ্ছে বা লক্ষ্য করা যায়, শুধুমাত্র রাজ্য ওয়াইজ না, জেলা ভিত্তিক। ইভেন আপনি ভাবতে পারবেন না, গ্রাম ভিত্তিকও কিন্তু সাপের বিষের তারতম্য থাকতে পারে। কারণ যে বায়োডাইভার্সিটি আমরা যেটা বলছি, সেই বায়োডাইভার্সিটি অবাক হবেন ছোট ছোট জায়গার মধ্যে চেঞ্জ করে। কিরকম, আপনার বাড়ির পুকুরের সামনের বায়োডাইভার্সিটি আলাদা, আপনার বাড়ির মাঠে পিছনের মাঠের বায়োডাইভার্সিটি আলাদা। সেখানকার পুকুরের জল, সেখানকার ছাওয়া, রোদ, তারতম্য, সেখানকার প্রাণী। যদি সেই পুকুরের জল বিষাক্ত হয়, তাহলে সেখানে বায়োডাইভার্সিটি বেশি প্রাণী থাকবে না, মারা যাবে, সেই বায়োডাইভার্সিটি নেগেটিভ থাকবে। যদি সেই জল খুব ভালো হয়, সেখানে আরো 5টা প্রাণী থাকবে, সেখানে বায়োলজিক্যাল বৈশিষ্ট্যগুলো আরো ভালোভাবে গ্রো করবে। তো সেখানকার সাপ কিন্তু সেভাবে গ্রো করে। তার জন্য আমাদেরকে সবসময় এইটা আমাদের অনুরোধ, যে প্রত্যেকটা রাজ্যে এই অ্যান্টিভেনাম প্রোডাকশন সেন্টার কিন্তু দরকার,
জেলা ভিত্তিক হলে আরো ভালো হয়। এটা আমাদের যারা সর্পবন্ধু আছে আমরা এটা নিয়েও কাজ করছি, আমরা রিকোয়েস্ট করছি রাজ্যকে যে এটার জন্য গুরুত্ব দেওয়া হয় এবং এটা যত দ্রুত সম্ভব করা হয়। ডাক্তাররা সাপ চিনতে না পারলে রোগীর কি বিপদ হবে? দেখুন, এখানে বিষয়টা হচ্ছে সাপ চেনার প্রয়োজন নেই, আমি আগেও বলে দিয়েছি যে যেহেতু অ্যান্টিভেনাম একটাই হয় সব রকম সাপের, যে সাপগুলো সব থেকে বেশি বাইট করে সেই সাপের বিষ দিয়েই কিন্তু অ্যান্টিভেনাম করা হয়, এটাকে পলিভেনাম বলা হয়। তাই কোনো সাপ চেনার প্রয়োজন নেই। সাপে বাইট করেছে তার দুটো টেস্ট হয় যেটা ডাক্তারবাবুরা করে, একটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট 20 WBCT। এই 20 WBCT হচ্ছে যে হোল ব্লাড ক্লটিং টেস্ট। হ্যাঁ, এটা কখন করা হয়? যখন হেমোটক্সিক বিষ, মানে যে সাপগুলোতে হেমোটক্সিক বিষ আছে, চন্দ্রবোড়া, চন্দ্রবোড়া কামড়ালে এই টেস্টটা করতে হয়। হ্যাঁ, এটা করলে জানা যায় যে সাপটা আরো শিওর হয়ে যায়, তখন অ্যান্টিভেনামটা দেওয়া হয়। হ্যাঁ, কারণ নিউরোটক্সিক যখন কোনো সাপ অ্যাটাক করে যাদের নিউরোটক্সিক বিষ আছে, যেমন কোবরা, সেখানে কিন্তু অন্য ধরনের ট্রিটমেন্ট আরো দরকার হয়, অ্যান্টিভেনামের সাথে আরো সাপোর্টিং দিতে হয়, সাপোর্টিং ট্রিটমেন্ট দরকার হয়। তাই সাপ চেনার কিন্তু প্রয়োজন নেই। সাপের কামড়ে রোগীর চিকিৎসার জন্য রাজ্য সরকারের কি কি করণীয়? এই টপিকটা বা এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে গ্রাম ভিত্তিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা দরকার। যেটা আমাদের ডেঙ্গুর জন্য আমাদের রাজ্য সরকার যতটা সিরিয়াসলি পদক্ষেপ নিয়েছে, এই সাপের বাইট নিয়েও কিন্তু সেটা দরকার। কারণ দেখুন, সাপের বাইট সব থেকে বেশি দেখা যায় গ্রামে গঞ্জে, মাঠে ঘাটে। শহরে কিন্তু স্নেক বাইট রেশিও কম, খুবই কম, ইভেন সাপ দেখাই যায় না শহরে। তো সেই গ্রাম ভিত্তিক আমরা যদি সেই কেন্দ্র, প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক, জেলা ভিত্তিক, গ্রাম ভিত্তিক অ্যাওয়ারনেস করি, মানুষের কাছে গামবুট পৌঁছে দিই, কৃষকদের কাছে যারা চাষ করতে যাচ্ছেন তাদেরকে গামবুট পৌঁছে দিই, তাহলে কিন্তু আমরা অনেকটা এর সুফল পাবো। আমরা মাইকিং করতে পারি, আমরা আশাকর্মীর মতন করে বিভিন্ন টিম বানিয়ে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে, যে সিজনগুলোতে সাপ বেশি কামড়ায় সারা বছরই, বর্ষায় কালাজ বেরিয়ে আসে, শীতকালে চন্দ্রবোড়ার মিটিং এর সিজন শুরু হয় অক্টোবর টু আপ টু ডিসেম্বর, জানুয়ারি অবধি, এই সময়টা চন্দ্রবোড়ার প্রবণতা বাড়ে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে এই সময়টা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। এবং কি সাপোর্টিং, যেমন গামবুট পৌঁছে দিতে হবে। হসপিটাল যাওয়ার যে সিস্টেমটা, নিয়ারেস্ট যে জেলা স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে পৌঁছে দেওয়ার যে তৎপরতা, সেটা যেন তাড়াতাড়ি থাকে। কারণ মাথায় রাখতে হবে গোল্ডেন আওয়ার, প্রথম 100 মিনিট আমাদের কাছে সময় থাকে। দেশে চন্দ্রবোড়ার সংখ্যা কেন বাড়ছে? দেখুন, প্রথমত বলছি যে শুধু চন্দ্রবোড়া না, বিভিন্ন প্রাণীর মানে বিষাক্ত সাপ বাড়ছে কমছে, এটা কেন হচ্ছে তার কারণ কোথাও না কোথাও আমরা মানুষ দায়ী। কেন দায়ী? কারণ এই চন্দ্রবোড়া সাপ এ কিন্তু ডিম থেকে বাচ্চা প্রসব করে না, ডিরেক্ট বাচ্চা প্রসব করে, এটা প্রথম। সেকেন্ড হচ্ছে আমরা যে সাপগুলো চন্দ্রবোড়াকে খায় বা খেয়ে ফেলে, সেই সাপগুলোকে আমরা মেরে ফেলেছি। শুধু সাপ না, এমন অনেক প্রাণী আছে, যেমন কি গোসাপ, আমরা গোসাপকে হত্যা করেছি, আমরা গোসাপকে মেরে ফেলছি, তাহলে আমাদের চন্দ্রবোড়া বাড়ছে। যেটা হচ্ছে ব্যান্ডেড ক্রেত, শাখামুখী শঙ্খচূড় যে সাপ, কালো এবং হলুদের স্ট্রাইপ দেওয়া, খুব লাজুক এবং মারাত্মক বিষধর, কিন্তু আজ অব্দি মানুষকে কামড়ানোর কোনো রেকর্ড নেই, পরিবেশ বান্ধব, কিন্তু গোটা গোটা চন্দ্রবোড়া খরিস খেয়ে ফেলে। আমরা এই সাপ দেখলেই মেরে ফেলি, আমরা বেজি মেরে ফেলছি। আমাদের এখানে ময়ূর দেখা যায় না। হ্যাঁ, আমাদের এখানে কিভাবে সাপ বাড়বে না? যে প্রাণীগুলো সাপকে খেয়ে ফেলে আমাদের বায়োডাইভার্সিটির ব্যালেন্স রক্ষা করে, তাদেরকে আমরা হত্যা করেছি। তার জন্য কিন্তু এই চন্দ্রবোড়ার প্রবণতা বাড়ছে। এবং এটাতেও ঘাবড়ে গিয়ে আমরা যদি চন্দ্রবোড়া মারতে শুরু করি, জানবেন নিজের বিপদ নিজেই ডেকে আনছি। কারণ আমাদের মানুষের বিভিন্ন রোগ, যেমন ক্যান্সার থেকে শুরু করে হার্টের রোগ, সাপের অ্যান্টিভেনাম, এগুলো তৈরির জন্য এই সাপগুলোকেই আমাদের প্রয়োজন। তাই আজকে যদি আমরা চন্দ্রবোড়া নিঃশেষ করে ফেলি, আগামী দিনে আমাদের বিপদ আমরাই ডেকে ফেলবো। তাই সাপকে কিন্তু মারবেন না,
দেখুন, সাপকে তাড়িয়ে দিলে বা সাপ কোনোদিন একই জায়গায় বাসা করে না, সাপ চলে যায়, মুভিং অ্যানিমেল। তাই সাপকে যদি আপনি একবার জায়গা থেকে বের করে তাড়িয়ে দেন, বন দফতরে ফোন করবেন, ওনারা রেস্কিউ করে সঠিক জায়গায় সাপটাকে কিন্তু ছেড়ে দেবে। আমাদের মতন যারা পরিবেশ বন্ধু রয়েছে, যারা ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার রয়েছে পশ্চিমবঙ্গে, আজকে ইউটিউবের দিনে আমাদের একটা বড় কমিউনিটি রয়েছে যারা কিন্তু এই সচেতনতা নিয়ে কাজ করছে, যারা স্নেককে বাঁচানোর জন্য কাজ করছে। আমরা সর্বদা চেষ্টা করি প্রত্যেকটা সাপকে টাইমলি রেস্কিউ করা। যেহেতু একটা মানুষের কপি হয় না, তাই একই সময় 2-3 জায়গায় প্রেজেন্ট করা যায় না। সাপ যদি কোথাও ট্র্যাপড হয়ে থাকে, আটকে থাকে, আমরা কিন্তু করি। আর দেখুন, একটা প্রসঙ্গ তো বলে দেবো যে মাঠে ঘাটে বা কোনো বন্য এরিয়া থেকে কিন্তু স্নেক রেস্কিউ করা যায় না। এই কথাটার অর্থ হচ্ছে সাপকে এমন একটা জায়গা থেকে তুলে এনে তার পরিবেশে ছাড়া যে জায়গাটা সাপের অরিজিনাল জায়গা নয়। যেমন আপনার বাড়ি, বাথরুম, বাগান, কিন্তু মাঠের মধ্যে, পুকুরের মধ্যে সাপ যদি থাকবেই তো সাপ, ওটা সাপের থাকার জায়গা। বন্য আইন তাদেরকে সেই অধিকারটা দিয়েছে। আমরা পুকুর থেকে, মাঠে ঘাটে থেকে সাপ রেস্কিউ করবো না, আপনাকে সেখানে তাকে খুঁচিয়ে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে, তাকে একটু তাড়িয়ে দিতে হবে। এই ধানের জমিতে ধান কাটার সময় আমরা যদি সঠিক পদ্ধতি অবলম্বন করি না, এই চন্দ্রমরা বাইট কমে যাবে। জানেন, আমরা যখন ধান কাটছি, আমরা চারিদিক থেকে মানুষকে ধান কাটতে লাগিয়ে দেব না। চারিদিক থেকে লাগিয়ে দিলে মাঝখানে যদি চন্দ্রমরা ট্র্যাপড হয়ে যায়, তার বাইট করার সম্ভাবনা বেশি। আপনি এক ধার থেকে ধান কাটুন, এক ধার থেকে ধান কাটুন, একটু সাউন্ড করে দিন প্রথমে, কোনো সাপই থাকবে না, তারা কিন্তু ওই দিকে বেরিয়ে চলে যাবে। সাপ মানুষের কাছে আসে না, তারা মানুষকে ভয় পায়, তারা পালিয়ে যায়। কিন্তু যখন একটা ক্ল্যাশ হয়ে যায়, যখন দুজনের মধ্যে সংঘাত হয়ে যায়, তখন তারা আত্মরক্ষার জন্য কিন্তু বাইটটা করে। এটা আমাদেরকে বুঝতে হবে। আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য কিন্তু সাপ হত্যা করলে হবে না, এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ। পরবর্তী প্রশ্ন, যে কালাত সাপ কোন সময় সব থেকে বেশি সক্রিয় থাকে? দেখুন, এই কালাত সাপকে আমরা ভারতের, মানে একটু বিতর্কিত উত্তর এটা, মানে অনেকে এটা মনে করেন বা অনেকে করেন না, যে কালাত সাপ কিন্তু ভারতের সব থেকে বেশি বিষধর ধরা হয়। কারণ এর 1 ml একটা মানুষের মৃত্যু ঘটে যায়, এবং এটাকে সাইলেন্ট কিলার বলা হয়। যে কারণে, মানে কেন বলা হয়, কারণ এর বাইট করার পর কোনো বাইট মার্ক থাকে না, জ্বালা যন্ত্রণা হয় না। এই কালাত সাপ বর্ষাকালে বেশি বেরোয় এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে ভালোবাসে। এরা মানুষের শরীরের যে হিট, সেই হিটকে খুব বেশি পছন্দ করে। তার জন্য রাত্রের বেলা এরা কিন্তু আমাদের বিছানার আশেপাশে গিয়ে, মানুষের শরীরের কাছে গিয়ে সেই হিটটাকে নেওয়ার চেষ্টা করে। আপনি পাশ ফিরেছেন, ওর গায়ে চাপ পড়েছে, বাইট করে দিয়ে বেরিয়ে যায়। মশারি টাঙাতে হবে, এবং বর্ষাকাল আর রাত্রি 9টার পর থেকেই কালার সাপের বেরোনোর প্রবণতা প্রচন্ড বেড়ে যায়। মারাত্মক ছটফটে একটা সাপ। কিন্তু আবারও অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, প্যানিক হচ্ছেন মানুষজন, ভুল তথ্য ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সাপকে মারবেন না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই সাপের মৃত্যুর কারণে আজ মানুষ হাহাকার ধরে যাবে। আমরা একটু সচেতন হয়, গ্রামে গঞ্জে আমাদের মা, মাসি, দাদা, কাকা সবাই রয়েছেন। আপনারা চাষিবাসী মানুষ, আপনারা আমাদের কাছে ভগবান। আপনাদেরকে অনুরোধ করছি, আজকে সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে, ভুল তথ্য দেখে, অনেক আমি দেখছি নিউজ চ্যানেলে বলছে অচেনা সাপ, আতঙ্কিত সাপ। কোনো অচেনা সাপ না, 4 থেকে 5 ধরনের সাপ হয় যারা বিষাক্ত, একটু চিনে নিলেই হবে। কালাজ, ব্যান্ডেড ক্রেত, কালাজ, কমন ক্রেত, ব্যান্ডেড ক্রেত বা শাঁখামুটি, চন্দ্রবোরা, রাসেল ভাইপার, আর আমাদের কোবরা, বা যেগুলোকে আমরা নাগ বলি, গোখরো, খরিশ, এই সাপগুলো বেশি দেখা যায় এবং এর বাইরে কিচ্ছু না। তাই আমি এটাই বলবো যে কালাজ বর্ষাকালে বেশি বেরোয় এবং রাতের দিকে বেরোয়, গ্রামগঞ্জে বেরোয়। হ্যাঁ, একটু সাবধান থাকতে হবে, তাহলেই কিন্তু হবে। কোন কোন সাপ বিষধর এবং কোনগুলো, আচ্ছা আমার পরবর্তী প্রশ্ন, কোন কোন সাপ বিষধর এবং কোনগুলো নির্বিষ, কিভাবে চিনব? দেখুন, প্রথমত কথা হচ্ছে যে নির্বিষ সাপ যেগুলো, তার মধ্যে আমি কিছু নাম করে দিতে পারি। সেটা দেখুন, আমি আপনাদেরকে স্ক্রিনে না
কিছু সাপের ছবি দেখাচ্ছি, হ্যাঁ, এবং সেই সাপের নাম এবং বৈশিষ্ট্য বলছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, প্রথমে হচ্ছে মোনোক্রেল কোবরা। মোনোক্রেট কোবরাকে বলা হয়, এর মাথার পিছনে দেখবেন গোল দাগ আছে, হ্যাঁ, একে বাংলাতে বলা হয় কেউটে বা পদ্ম গোখরো। ঠিক আছে, এই পদ্ম গোখরোর কিন্তু মারাত্মক বিষ আছে, নিউরোটক্সিক বিষ। আমি স্ক্রিনে ছবিটা দিচ্ছি, আপনি দেখে নিন। এরপরে হচ্ছে স্পেকটিক্যাল কোবরা, যেটাকে বলা হয় বাংলায় গোখরো খরিশ, হ্যাঁ, বা এর কিন্তু মাথার পিছনে আপনি দেখবেন ইউ আকৃতির একটা দাগ রয়েছে। এটাও কিন্তু নিউরোটক্সিক বিষ এবং মারাত্মক বিষধর। এগুলোকে আমরা কোবরা প্রজাতির সাপ বলি। এই দুটো সাপকে খুব প্রচলিত, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট কালাজ। আমরা ভুল করি, ঘর চিতির সাথে কালাজকে কিন্তু ভুল করি। আমি ঘর চিতির ছবিও দেখাবো, এখন কালাচের ছবি দেখাচ্ছি। হ্যাঁ, এই কালাচের দেখুন গোটা বডিটা ব্ল্যাক এবং মাঝখানে হোয়াইটের স্ট্রাইপ থাকে। ঠিক আছে, কালচিতিও বলা হয় একে। মাথার পিছনে কিছুটা এই দাগ থাকে না, মানে একদম এই নাকের কাছ থেকে কিন্তু এই দাগটা থাকবে না, কিছুটা দেখুন ভালো করে এই ছবিটা লক্ষ্য করুন, কিছুটা এই দাগটা নেই। তারপরে সারা বডিতে ইভেন লেজেও কিন্তু এই দাগটা থাকে। এটারও নিউরোটক্সিক বিষ থাকে, মারাত্মক বিষধর। হ্যাঁ, এরপরে যেটা দেখাচ্ছি খুব রেয়ার দেখা যায়, এটাকে বলা হয় ওয়াল স্ক্রেচ, যেটাকে কালাচের মতোই, হ্যাঁ, এটাকে বলা হয়। এটাও কিন্তু গায়ে একদম দাগ আছে, আপনি চিনতে পারবেন না কালাচ না এটা ওয়াল স্ক্রেচ, দুটো একদম সেম গোত্রীয়, বিষও একই, নিউরোটক্সিক। হ্যাঁ, এই দুটো থেকে সাবধান। এরপরে যে সাপটা দেখাচ্ছি, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা সাপ, যেটাকে বলা হয় ব্যান্ডেড ক্রেট। এই ব্যান্ডেড ক্রেট সাপ আজকে কিন্তু গ্রামগঞ্জ থেকে বিলুপ্ত। ঠিক আছে, এই গ্রামগঞ্জ থেকে বিলুপ্ত, এবং এটা আমাদের কাছে খুব একটা মানে দুর্ভাগ্যজনক বিষয় যে এই সাপটা হারিয়ে যাচ্ছে। মারবেন না এই সাপটাকে। এটাকে আমরা বলি শাখামুঠি বা শঙ্খচূড় যেটাকে বলা হয়, হ্যাঁ, রাজ সাপও আমরা কিন্তু বলি। এটা কি করে চিনবেন? হলুদ এবং কালো স্ট্রাইপ, চেনা খুব সোজা। এতটাই লাজুক প্রকৃতির যে এখনো পর্যন্ত মানুষকে কামড়ানোর কোনো রেকর্ড কিন্তু এই সাপটা নেই। খুব শান্ত স্বভাবের হয়, ঠিক আছে, এই সাপটা। এরপরে আসছি সব থেকে ভয়ঙ্কর, যেটা আমরা যেটাকে নিয়ে আতঙ্কিত, কিন্তু আতঙ্ক ছড়াবেন না, রাসেল ভাইপার, যার নাম হচ্ছে চন্দ্রবোরা। চেনা খুব সোজা, 3 থেকে 5 ফুট অব্দি হয়, দেখবেন গায়ে চাঁদের মতন চাকা 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 দাগ আছে। অনেকে এটাকে অজগরের বাচ্চা বলে ভুল করে, কিন্তু সেই ভুল করবেন না। এর মধ্যে হেমোটক্সিক বিষ থাকে, হ্যাঁ, যেটা কিন্তু আমাদের শরীরে রক্তের জমাট বাঁধা ক্ষমতাকে ভেঙে দেয়। এরপরে হচ্ছে দেখুন সোয়েল স্ক্রেচ ভাইপার, যেটাকে বাংলায় বলা হয় ফুরসা বোড়া বা বজ্ররাজ সাপ। এই সাপটাও কিন্তু খুব কম দেখা যায়, চন্দ্রবোড়ার সাথে কিন্তু আমরা এটাকেও গুলিয়ে ফেলি। এগুলো কি হচ্ছে বিলুপ্ত প্রায় সাপ। এই সাপটা দেখিয়ে দিলাম, এটাও মারাত্মক বিষ। এই কটা সাপ সব থেকে বেশি গ্রামগঞ্জে দেখা যায়, তার আমি একদম ফটো দিয়ে দিলাম। হ্যাঁ, এইগুলোই বিষধর। এরপরে আপনি যেটা ঘরচিতি বলছেন, হ্যাঁ, উল্ফ স্নেক, কমন উল্ফ স্নেক, এটারও ছবি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কালাচের মতন দেখতে ছোট ছোট সাপ হয়, বিষ নেই, মারবেন না। লাউডাঙা সাপ, গ্রিন ভাইপার, বিষ নেই, এটাকেও মারবেন না, তাড়িয়ে দেবেন। হ্যাঁ, এই সাপগুলো কিন্তু অতটা ভয়ের কিচ্ছু নেই, কোনো সাপই মারবেন না, কোনো সাপকেই কিন্তু। তো আমাদের কোনো সাপকেই কিন্তু মারবেন না। এই যে বিষধর সাপ আপনারা দেখছেন, আতঙ্কে মারছেন, এটা কিন্তু আমাদের ক্ষতি করছি আমরা নিজেরা। কিছু কুসংস্কার বা কিছু প্রশ্ন রয়েছে যেগুলো জানা দরকার। সাপ কি সত্যি শীত ঘুমে যায়? এরকম কোনো ধারণাই নেই, এটা মানুষ আগে ভাবতো। দেখুন, ব্যাঙ শীত ঘুমে যায় বা হাইবারনেশনে যায়, কিন্তু সাপ যায় না। কারণ সাপের টেম্পারেচার যেটা হয়, সেটা সাপ কি করে যে কিছুটা খাবার খাওয়ার পরে তারা বিশ্রাম করে, কিন্তু শীত ঘুমে যায় না। সাপ সারা বছরই দেখা যেতে পারে, মাঠে ঘাটে তাদের খাবার প্রয়োজন হলে তারা বেরিয়ে আসে এবং দেখতে পায়। কিছু কিছু প্রজাতির সাপ আছে যারা এই উইন্টার সিজনে, মেটিং সিজনে তারা খাবার খেয়ে গর্তে চলে যায়, রেস্ট করে, ডিমের ওপরে থাকে। এই ধরনের বিভিন্ন সাপের বিভিন্ন ক্যাটাগরি থাকে, এটা আমাদের একটা কুসংস্কার। সাপ নিয়ে মানুষের কোন কোন অন্ধবিশ্বাস এখনো প্রচলিত আছে? সাপ নিয়ে মানুষের কোন কোন অন্ধবিশ্বাস এখনো প্রচলিত আছে? প্রথমত হচ্ছে সাপে দুধ খায়। এটা একদম ভুল কথা। কার্বলিক অ্যাসিড দিলে সাপ আসে না। দেখুন, সাপের নাক থাকতে পারে, কিন্তু সাপ ঘ্রাণ নেয় জিভের মাধ্যমে, জিভটা বের করে ঢোকায়, তার মধ্যে থেকে বাতাসে যে কেমিক্যালস থাকে, মলিকিউলস থাকে, সেগুলোকে নিয়ে কিন্তু সাপ বুঝতে পারে আশেপাশে কি আছে। আমরা যখন কার্বলিক অ্যাসিড দিচ্ছি, সেখানে কি হতে পারে যে সেই অ্যাসিডের যে তীব্র ঝাঁজ, তার জন্য কোথাও ব্যাঙ,
খাবার যেগুলো আছে সেই ঘ্রাণটা সাপের কাছে হয়তো পৌঁছাবে না, তার জন্য স্লাইডলি হয়তো একটা এফেক্ট হয়। যেখানে খাবার থাকবে সেখানে সাপ আসবেই। যদি খাবার না পায়, সাপ ব্যাঙ না থাকে, তার খাবার না থাকে, সাপ কিন্তু সেখানে আসবে না। টিকটিকি খেতে ঘরচিতি আসবে না। ছোট ছোট পাখির ডিম খেতে কিছু সাপ আসে, সেগুলো যদি না থাকে আসবে না। তো অতএব যেখানে খাবার থাকবে সেখানে সাপ আসবে। কার্বলিক অ্যাসিডেও কিন্তু সাপ যায় না, এটা ভুল ধারণা। তবে ব্লিচিং পাউডার দেওয়া, কার্বলিক অ্যাসিড দেওয়া, এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সেখানে সাপ এমনি আসবে না, খাবার থাকবে না। আর হচ্ছে যে এই যে সাপের ওপরে গামছা দেওয়া, সাপের যেটা আমরা মেটিং সিজনে যেটা করি, সেটা কিন্তু প্রথমেই দেখতে হবে যে এটা কিন্তু একদম ক্রাইম। কারণ প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে আমরা সাপকে ডিস্টার্ব করছি। আমাদের ওয়াইল্ড লাইফ অ্যাক্টেও কিন্তু সেটা বলা আছে যে আমরা কোনো রকম কোনো ওয়াইল্ড লাইফ অ্যানিমেলকে ডিস্টার্ব করতে পারি না, তাদের রেগুলার হ্যাবিটেটে তাদেরকে আমরা নর্চার করতে পারি না। এটাও তারা যেটা করে সেটা হচ্ছে দুটো মেল সাপ, সেই দুটো মেল সাপের মধ্যে একটা লড়াই হয়, যেখানে যে সাপটা বেশি পাওয়ারফুল সেই আগামী প্রজন্মকে আগিয়ে নিয়ে যাবে। সেই লড়াইটা আমরা দেখে ভাবি যেটা কিন্তু সাপের খেলা হচ্ছে, বা তার উপরে গামছা দিলে, লুঙ্গি দিলে সেটা শুভ। এরকম কোনো ভুল ধারণায় যাবেন না, এটা একদমই করা উচিত না। আর কি কি কুসংস্কার? সাপের মাথায় মণি পাওয়া যায়, এইটা সব থেকে বড় ভুল ধারণা। দেখুন, সাপের মাথায় কিচ্ছু থাকে না। হ্যাঁ, সাপ একটা সাধারণ সরীসৃপ, এবং যেটা আমরা আগেকার দিনে সিনেমাতে দেখানো হয়েছে টিআরপি বাড়ানোর জন্য, মানুষের মধ্যে গ্রামগঞ্জে মানুষকে আরো এটার মধ্যে একটা ধর্মীয় বিশ্বাস আনার জন্য, এরকম কোনো ভুল ধারণায় যাবেন না। কোনো সাপকে হত্যা করা বা কোনো সাপকে ডিস্টার্ব করা দণ্ডনীয় কিন্তু অপরাধ। এটা কিন্তু একটা ওয়াইল্ড লাইফ অ্যাক্টের এগেনস্টে গিয়ে কাজ। আর একটা জিনিস, যে দাঁড়ার সাপ গরুর লেজে বেঁধে দুধ খায়, হ্যাঁ, এটাও কিন্তু একটা মানে ভুল ধারণা। সাপে তো দুধ প্রথমত খায় না। দাঁড়ার সাপের লেজে বিষ থাকে না। দাঁড়ার সাপের লেজে কোনো রকম বিষ থাকে না, এটা সম্পূর্ণ নির্বিষ সাপ। দাঁড়ার সাপ যদি কোনো জায়গায় ট্র্যাপড হয়ে যায়, সে কিন্তু নিজেকে মানে বিষাক্ত দেখানোর জন্য বা ভয় খাওয়ানোর জন্য একটা ভয়ঙ্কর সাউন্ড করে। সেটা কিন্তু একটু ভয় পায় মানুষের, কিন্তু ও কামড়ায় না, একটু হয়তো নিজেকে ভয় পাওয়ায়, হ্যাঁ, একটু লাফাঝাপা করে, বিষ নেই। দাঁড়ার সাপ দেখা যায় মেনলি জলা জায়গায়, পুকুরে, ঘাটে, নদীর পাড়ে। এরা বেশিরভাগ খায় তো মাছ, ব্যাঙ, হ্যাঁ, এইসব খায়। তো ওই জন্য কিন্তু পুকুর পাড়ে এইসব এরিয়াতেই দাঁড়ার সাপ বেশি দেখা যায়। শনি মঙ্গলবার জল ধরা সাপের বিষ চলে আসে, বাকি দিন বিষ থাকে না। এটাও কিন্তু একটা মানে খুবই হাস্যকর একটা কুসংস্কার। ভগবান ওকে শনি রবিবার বা শনি মঙ্গলবার বিষ দেয়, বাকি দিন বিষ তুলে নেয়। এটা সম্পূর্ণ একটা মানুষের ছড়ানো হিউমার, এরকম কিচ্ছু না। জল ধরা সাপ খুবই নির্বিষ নিরীহ একটা সাপ, মানুষ দেখলে 100 হাত দূরে পালায়। ব্যাঙ খায়, ছোট ছোট ড্রেনের পোকামাকড় খায়, ওই জন্য এদেরকে আমাদের বায়োডাইভার্সিটিতে দরকার। কচুরি পানার যেসব থাকে তার উপরে থাকে। হ্যাঁ, এখানে পরবর্তী প্রশ্ন, ফুলের গন্ধে সাপের আকর্ষণ বা দূরে রাখা সাপ, ফুলের গন্ধে সাপকে আকর্ষণ বা দূরে রাখে না কেন? ফুলের গন্ধ সাপকে আকর্ষণ করে কি করে না? দেখুন, ফুলের গন্ধে বা যে কোনো গন্ধে সাপকে আকর্ষণ করে না। আমরা এটা বলতে পারি, ফুলের গন্ধের জন্য সেখানে পোকামাকড় আসবে, সেই পোকামাকড় খেতে সেখানে ব্যাঙ আসতে পারে, অন্যান্য জীব আসতে পারে, সেইগুলোকে খেতে আপনার বাগানে সাপ ঢুকতে পারে। ওই খাদ্য চক্রটাকেই বারবার রিপিট করছি, যে যেখানে সাপের খাবার আছে তারা সেই খাবার খেতেই আসবে, তারা কাউকে কামড়ানোর জন্য কোথাও ঢোকে না। কার্বলিক অ্যাসিড ব্যবহারে সাপ দূরে থাকে কি থাকে না, এটার আমি উত্তর আগেও দিয়েছি। কার্বলিক অ্যাসিড কেন, কোনো অ্যাসিডেই সাপের কোনো কিছু হয় না। তো এটা নিয়ে ভুল ধারণা ছড়াবেন না। বাড়িতে সাপ বা সরীসৃপ পোষা কি নিরাপদ? বাড়িতে সাপ বা সরীসৃপ কেন, বাড়িতে যে কোনো বন্য প্রাণ বা দেশীয় যে কোনো বন্য প্রাণী, সেটা টিয়া পাখি হতে পারে, কচ্ছপ হতে পারে, সাপ হতে পারে, নেউল হতে পারে, কাঠবিড়ালি হতে পারে, কোনোটাই বন্য আইন আপনাকে পারমিশন দিচ্ছে না, পুরোটাই নিরাপদ নয়, এবং আইনত এটা কিন্তু অপরাধ। তাই এই জিনিসটা করবেন না। দেখুন, বনের জিনিস বনেই সুন্দর। আপনাকেও জেলবন্দি করলে যেমন ভালো লাগবে না, আমরা টিয়া পাখির সাথে অনেক মানুষ ফ্যাসিনেট হয়, তার বাড়ির একটা নাম দেয়, কথা বলে, কিন্তু সে খাঁচায় থাকে। যদি আপনি তাকে মুক্ত করে দেন, সে যদি আবার ফিরে আসে মুক্ত আকাশে উড়ে গিয়ে, তাহলে সে ভালোবাসা পেয়েছে, সে আসবে। সেটা আপনি
আপনার বাড়িতে হয়তো খাবার দিলে আমরা অনেক ভিডিও দেখি, কারো বাড়ির ব্যালকনিতে খাবার দেয়, দিনে 3 বার 4 বার টিয়া পাখি আসছে। সেটা করুন না, খাবার দিন, বন্য প্রাণী এমনি আসবে, কাউকে পুষবেন না। আর সাপ তো নয়ই, এমনিতেই সাপ ধরুন, কিন্তু কিছু বিদেশি প্রাণী আছে, এক্সোটিক অ্যানিমেল যেগুলোকে আমরা বলি, সেটা কচ্ছপ হতে পারে, সাপ হতে পারে, বিভিন্ন ধরনের সুন্দর পাখি হতে পারে। সেইগুলোকে আমরা নির্দিষ্ট প্রোটোকল ফলো করে, তার সঠিক ডকুমেন্টস ফলো করে আমরা বাড়িতে রাখতে পারি। এবং কিছু বিদেশি পাখি আছে যেগুলোকে আমরা ওই মুক্ত আকাশে ছেড়ে দিই, আমরা ভাবি খুব ভালো কাজ করছি, এটাও কিন্তু ভুল, এটাও করবেন না। কেন করবেন না? কারণ এটা করলেও সেই পাখিটা, আমাদের দেশীয় পাখি, তাদেরকে মেরে দেবে, খেয়ে নেবে। দেখ, এটা যেহেতু সাপ রিলেটেড ভিডিও, আমি অন্যান্য জীব নিয়ে বলবো না বেশি, এটুকু বললাম যে কোনো প্রাণীকে বাড়িতে রাখা নিরাপদ নয়, বন্য প্রাণীকে। নদীতে বিষধর সাপ দেখা যায়। দেখুন, নদীতে বা সমুদ্রে সেই সব সাপই দেখা যায় যেগুলো জলে বেশি থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় পুকুরের ওপরে, নদীর সাইডে সাপ রোদ পোয়াচ্ছে, পুকুরে কচুরি পানা আছে, তার উপরে সাপ রোদ পোয়াচ্ছে, তার জন্য দেখা যায়। এবং যেগুলো সি স্নেক আমরা বলি, বা যেগুলো ওয়াটার স্নেক বলি, দাঁড়াস থাকে জলে বেশি, মাছ খায়, ব্যাঙ খায়, যেটাকে আমরা বলি হলহলে সাপ, যেটাকে আমরা বলছি, সেই সাপটাকেও কিন্তু আমরা দেখতে পাই। হ্যাঁ, জল ধরা যেটাকে বলি, সেটাও আমরা জলে দেখি। আর এছাড়া সি স্নেক আছে যেগুলোকে আমরা নদীতে বা সাপে দেখি, সমুদ্রে দেখি। আচ্ছা, ফুলের এটা বললাম। সব বলে দিয়েছি। আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন কোন এলাকায় কোবরা সাপ দেখা যায়, আর অ্যানাকন্ডা কি সত্যি ভারতে পাওয়া যায়? দেখুন, অ্যানাকন্ডা একটা মিথ বলতে পারি। অ্যানাকন্ডা ভারতে তো পাওয়া যায় না। এবং এই যে একটা সাপ পুরোপুরি একটা মানুষকে গিলে ফেলছে, বিভিন্ন প্রাণীকে গিলে ফেলছে, এইগুলো খুব একটা সত্যি না। তবে আমাদের ভারতীয় যে অজগর আছে, সে অজগর গরুর বাছুর, হরিণ, এই সমস্ত বড় প্রাণীকে খেয়েছে, বা সেরকম ফটোজ ভিডিওস আমরা ইন্টারনেটে পাবো, সেই ধরনের রেকর্ড আছে। এরা নিজের থেকে কয়েক গুণ, 10x 15x বড় প্রাণীকে খেতে পারে। এদের বডি স্ট্রেচেবল হয়, এদের মুখ যে চোয়াল আছে সেটা একদম ফেটে যায় চামড়া, তারপরেও এরা গিলে নেয়, এবং সেটা মাসের পর মাস ধরে সে পচন ক্ষমতা দিয়ে তাদের বডিতে যে এনজাইম আছে, তারা কিন্তু মারাত্মক যে বিষ, সেটা দিয়ে কিন্তু তারা এটাকে পচায়। এবার সেখানে তারা যা পাবে তাই খাবে, তাদের যেটা খাদ্য মনে হবে সেটা তাই খাবে। হ্যাঁ, এটা একটা বিরাট। পশ্চিমবঙ্গে কোন কোন এলাকায় কিং কোবরা পাওয়া যায়? দেখুন, বাঁকুড়া, পুরুলিয়া এই সাইডে পাওয়া যায়, বীরভূমেও হয়তো দেখা যায়। উত্তরবঙ্গে চা বাগানে খুব বেশি কিং কোবরা দেখা যায়, ওই সাইডটাতে বড় কিং কোবরা দেখা যায়। কিন্তু আমাদের এই সাইডটা, বীরভূম, এই এলাকাগুলোতে কিং কোবরা রেকর্ড সেভাবে নেই, বন দপ্তরের কাছেও নেই। তবে উত্তরবঙ্গের সাইডে খুব বেশি দেখা যায়। এই ছিল পুরোপুরি বোলপুর নিউজের করা কিছু প্রশ্ন আমাকে, এবং আমি চেষ্টা করেছি আমার এই 5 বছরের নলেজে, আমার যারা মেন্টর আছেন, যারা আমাদেরকে এই কাজে হেল্প করেন, অবশ্যই প্রশাসনিক বন দপ্তরের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমার এক দাদা আছেন, হ্যাঁ, উনি সোশ্যাল মিডিয়াতে এখন মানুষকে সচেতন করছেন। আমাদের যে স্নেক রেস্কিউ অর্গানাইজেশন আছে, কমিউনিটি, তারাও আমরা চেষ্টা করছি মানুষ যাতে ভুল ভ্রান্তি থেকে দূর হয়। অরিন্দম দা, ওনার ভূমিকা বিরাট। আজকে আমি অনেক শিখেছি। আমার এক বন্ধু, পূর্ব পরিচিত, সেও আমাকে স্নেক বাইটের জন্য অনেক কিছু শিখিয়েছে, কিন্তু আজকে তার একটা ছোট্ট ভুলের জন্য সেই পৃথিবীতে নেই। তাই আমি কিছু কথা আরো বলবো এখানে অ্যাডিশনালি, যে আজকে এই স্নেক নিয়ে এত ভিডিও হচ্ছে, বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন ইউটিউবার ভিউজ কামাচ্ছে, তার জন্য ইয়াং জেনারেশন কিছু ভুল করছে, সেটাও বলবো। সেটা হচ্ছে, আমরা কোনোদিন পরামর্শ দিই না যে আপনি গিয়ে স্নেক রেস্কিউ করুন। এটা ওয়ান টাইম অ্যাকশন, একটা ছোট্ট ভুলে আপনার প্রাণঘাতী হতে পারে। আমরা প্রশিক্ষণ নিয়েছি, আমরা দীর্ঘদিন সায়েন্টিফিক ভাবে এটাকে শিখেছি, কিছু গ্যাজেটস আছে আমাদের, তারপর আমরা করি। আমাদের আদার্স প্রফেশন আছে, আমার অন্তত আদার্স প্রফেশন আছে, সেখান থেকে সময় বের করে আমি চেষ্টা করি পরিবেশকে কন্ট্রিবিউট করা। এটা আমার প্রাণের শান্তি আনে। ইউটিউব দেখে স্নেক রেস্কিউ করতে যাবেন না। রিসেন্ট একটি ছেলে মারা গেল, হ্যাঁ, তো সেই ছেলেটি চন্দ্রবোড়ার মুখ ধরে ফেলেছিল। চন্দ্রবোড়া এত সাংঘাতিক বিষ ঝালে, এত দ্রুত বিষ ঝালে। আমরা কোন পদ্ধতি অবলম্বন করি জানেন? নো টাচ বা লেস টাচ। নো টাচ বা লেস টাচ পদ্ধতিতে স্নেক রেস্কিউ করতে হয়, যেখানে আপনি সাপটাকে ধরছেনই না।
সাপের লেজ ধরে খেলা দেখানো, সাপটাকে দীর্ঘ সময় ধরে ক্যামেরার সামনে খেলা দেখানো, এইগুলো কিন্তু সায়েন্টিফিক পদ্ধতি নয়। আমার উদ্দেশ্য হচ্ছে সাপটা একটা বেচারা একটা প্রাণী, সে একটা জায়গায় আটকে গেছে, তাকে মানুষের ক্ষতি না করে, সেই সাপটার ক্ষতি না করে তাকে রেস্কিউ করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া বা সঠিক বন্য এলাকায় তাকে ছেড়ে দেওয়া। বাড়ির পারমিশন ছাড়া, গাইডেন্স ছাড়া, ইয়াং জেনারেশন ভিউজ কামানোর চক্করে কিন্তু সাপের কাছে যাবেন না, সাপকে মেরে ফেলবেন না। তার কারণ আমি বহুবার পুরো ভিডিওতে বলেছি, আবারও হাত জোর করে রিকোয়েস্ট করছি, গ্রামে গঞ্জে আমরা তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, সরকারের কাছে প্রশাসনিক আধিকারিকদের কাছে আমার রিকোয়েস্ট যে স্যার ক্যাম্পেইন দরকার, ছোট ছোট কমিউনিটি করে মানুষকে সচেতন করা দরকার, গামবুট প্রোভাইড করা দরকার, হসপিটালে যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে মনিটর করা দরকার, স্বাস্থ্য কর্মীদেরকে বলা দরকার যে কিভাবে অ্যাকশন নেবে। অনেক নেগেটিভ খবর ছড়ায় যে পেশেন্ট হসপিটালে গেছে, হয়তো সঠিক টাইমে তাকে মনিটর করা হচ্ছে না, ডাক্তারবাবুরা হয়তো লেস কেয়ার হয়েছে, সেটাকেও আমাদের নজর দিতে হবে যে সেটা যেন না হয়, তবেই কিন্তু রুগীরা ঠিক হবে এবং তবেই আমরা এটাতে সাকসেস পাবো। আমরা উদ্দেশ্য আমাদের বায়োডাইভার্সিটি ঠিক থাকবে, মানুষ বেঁচে থাকবে। এই সর্বোপরি বলেছি, আবারও বলছি, আমরা পরিবেশ নিয়ে কাজ করি। আমার একটা অর্গানাইজেশন আছে, তার নাম বৃক্ষ ফাউন্ডেশন। আমরা 5 বছর ধরে শান্তিনিকেতনকে বাঁচানোর জন্য মিশন ক্লিন শান্তিনিকেতন, মিশন গ্রিন শান্তিনিকেতন, আরও বিভিন্ন কাজ করছি। আপনারা চাইলে যুক্ত হতে পারেন এবং অবশ্যই জানাবেন। আমার যদি ছোট্ট এত বড় একটা সেশনে আমি কথা বললাম, ভুল ভ্রান্তি হয়তো হয়েছে ছোটোখাটো, সেগুলোকে একটু মার্জনা করবেন, দেখে নেবেন নিজের মতন করে এবং অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেখানে আমি সেটাকে ক্লিয়ার করে দেওয়ার। যদি কোনো রকম কোনো ভুল বা মনে হয় আপনাদের তথ্যটা আপনারা ক্লিয়ার করতে পারেননি, এই ভিডিওর কমেন্ট করুন, আমি সেখানে নিজে এসে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন আর সাপ থেকে আতঙ্কিত হবেন না, সাবধানে থাকবেন। সাবধানে তার মান নেই, আমরা বলি না বাংলায়। ধন্যবাদ। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল, পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। নাইরা পেট্রোল পাম্প এখন পাচুন্দির নিরলে। তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন। জিতে নিন বাইক, স্মার্টফোন, ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার। ঠিকানা কেতুগ্রাম, পাচুন্দি নিরল, পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা। ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন, আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে। অল টাইপ ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার ডট সিআর। ডিজাইন, ফার্নিচার, ফ্লোরিং, পেন্টিং সবকিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা। ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড, ICICI ব্যাংকের পাশে। মডার্ন লুক, পারফেক্ট ফিনিশ, ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। বোলপুর শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ, যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস। আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার, রেব্যান, রেব্যান বেটা, মাউই জিম, ভোগ, প্রাডা, ওকলে, মাইকেল কর্স, আরমানি এক্সচেঞ্জ, এম্পোরিও আরমানি, পুমা, ক্যালভিন ক্লেইন, নাইক, আইটি, ফার্স্ট ট্র্যাক, এক্সিট, স্কট, রয়্যাল এনফিল্ড এবং টাইটান। ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড, ক্লাব সেন্ট্রালের বিপরীতে। যোগাযোগ করুন 8617605300 এই নম্বরে। বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড, আপনার চোখের জন্য সেরা গন্তব্য। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া। গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স, শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। ভরত জুয়েলার্স, ভালোবাসার নিখুঁত বন্ধন।
খুশি, দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। পিটি এন্টারপ্রাইজ, আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা। আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার, চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায়। অ্যাকোয়াগার্ড, কেন্ট, হিমালয়ান, হিন্ডওয়ার্ড সহ নামী সব ব্র্যান্ডের বিক্রি, ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা। সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন। যোগাযোগ করুন এই নম্বরে, বোলপুর, বীরভূমের। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার। বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান? এবার স্বপ্নকে দিন বাস্তবের ছোঁয়া। 2 months অ্যাডভান্স মেকআপ কোর্স, প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস, সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স। সীমিত সিট। বুক ইওর সেট নাও। মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি, আপনার সৌন্দর্যের পেছনের নিখুঁত স্পর্শ। বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।